ভারতে ২০২৬ সালে কেন্দ্রীয় বাজেট কিন্তু শুধু কিছু সংখ্যা আর পরিসংখ্যানের খেলা নয়। এটাকে বলা যেতে পারে ভবিষ্যতের জন্য একটা বড় বাজি। একদিকে দেখুন সরকার বলছে আর্থিক শৃঙ্খলা কঠোরভাবে মেনে চলবে, আবার অন্যদিকে ভবিষ্যতের প্রযুক্তিতে ঢালছে বিপুল পরিমাণ টাকা। তো প্রশ্নটা হলো, এই দুটো সম্পূর্ণ বিপরীতমুখী জিনিসকে সরকার একসাথে সামলাচ্ছে কিভাবে? চলুন এই বাজেটের গভীরে গিয়ে এর পেছনে স্ট্র্যাটেজিটা একটু বোঝার চেষ্টা করি। এই কথাটা কিন্তু বাজেটটার আসল ছবিটা একেবারে পরিষ্কার করে দেয়। ভাবুন তো, ২০২৫ সালের বাজেট ছিল একটা টলমল জাহাজকে সামলে সোজা করার মতো। মানে পরিস্থিতিটা স্থিতিশীল করাই ছিল মূল লক্ষ্য। আর ২০২৬-এর বাজেট ঠিক করছে যে এই জাহাজটা এবার কোন দিকে এগোবে। সোজা কথায় এটা একটা বড়সড় কৌশলগত পরিবর্তন। স্বল্পমেয়াদী স্থিতিশীলতা থেকে বেরিয়ে এসে একটা আত্মবিশ্বাসী দীর্ঘমেয়াদী লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার রোডম্যাপ। বাজেটটা যখন পেশ করা হয় তখন পরিস্থিতিটা কিন্তু বেশ নাজুক ছিল। মানে গোটা বিশ্বজুড়ে একটা অর্থনৈতিক মন্দার হাওয়া বইছে, সম্ভাব্য বাণিজ্য শুল্কের একটা ভয়, আর দেশের ভেতরেও অর্থনৈতিক অবস্থাটা ঠিক সমান ছিল না। কিছু সেক্টর খুব ভালো করছিল, আবার কিছু বেশ পিছিয়ে ছিল। ঠিক এমনই একটা কঠিন সময়ে দাঁড়িয়ে সরকারকে এই আর্থিক সিদ্ধান্তগুলো নিতে হয়েছে। তো এই রকম একটা চ্যালেঞ্জিং পরিস্থিতিতে সরকারের মূল স্ট্র্যাটেজিটা তাহলে কি? দেখা যাচ্ছে এখানে একটা ডুয়েল অ্যাপ্রোচ, মানে বলা যেতে পারে দ্বিমুখী কৌশল নেওয়া হয়েছে। একদিকে ফিস্ক্যাল ডিসিপ্লিন, মানে ঋণ একদম নিয়ন্ত্রণে রাখা। আবার ঠিক তার উল্টো দিকে দেশের ভবিষ্যতের জন্য সরকার নিজে উদ্যোগ নিয়ে ম্যাসিভ স্পেন্ডিং করছে। ভাবুন একবার, দুটো একেবারে আলাদা ভাবনা, কিন্তু সরকারে দুটোকেই একসাথে করে দেখাতে চাইছে। এই যে 4.3% সংখ্যাটা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা হলো ফিস্ক্যাল ডেফিসিট বা আর্থিক ঘাটতির টার্গেট, যেটা সরকার ২০২৭ অর্থবর্ষের জন্য রেখেছে। সহজ করে বললে, দেশের মোট আয়ের তুলনায় খরচ কতটা বেশি হবে তার একটা মাপকাঠি। এই সংখ্যাটা আসলে আন্তর্জাতিক বাজার আর ইনভেস্টরদের জন্য একটা বড় সিগন্যাল। বার্তাটা খুব স্পষ্ট, ভারত নিজের আর্থিক অবস্থা নিয়ে যথেষ্ট সচেতন এবং বেহিসেবি খরচের পথে হাঁটছে না। আর এই হলো সেই দ্বিমুখী কৌশলের দ্বিতীয় দিকটা, ১২.২ ট্রিলিয়ন টাকা। এটা হলো ২০২৭ অর্থবর্ষের জন্য সরকারের মূলধনী ব্যয় বা কেপেক্সের বরাদ্দ। এটা একটা রেকর্ড পরিমাণ টাকা। আর এই বিপুল অর্থই কিন্তু সরকারের গ্রোথ স্ট্র্যাটেজির আসল ইঞ্জিন। কারণ যখন সরকার রাস্তা, বন্দর বা কারখানার মতো দীর্ঘমেয়াদী সম্পদে বিনিয়োগ করে, তখন সেটার একটা মাল্টিপ্লায়ার এফেক্ট হয়। মানে সরকারি খরচের ফলে প্রাইভেট ইনভেস্টমেন্টও বাড়ে আর অর্থনীতিতে একটা নতুন গতির সঞ্চার হয়। দেখুন, সরকারের মনোভাবের পরিবর্তনটা এখানে একেবারেই স্পষ্ট। ২০২৫-এর বাজেটটা ছিল অনেকটা ডিফেন্সিভ, মানে খুব সতর্ক একটা পদক্ষেপ। মূল ফোকাস ছিল অর্থনীতিকে স্থিতিশীল করা, বাজারকে ভরসা দেওয়া। কিন্তু ২০২৬-এর বাজেটে একটা আত্মবিশ্বাস দেখা যাচ্ছে। এখানে শুধু ধারাবাহিকতা বজায় রাখা নয়, বরং আত্মবিশ্বাসের সাথে একটা দীর্ঘমেয়াদী প্ল্যান পেশ করা হয়েছে। আর সেই প্ল্যানে ঋণ কমানোর একটা পরিষ্কার দিশাও দেওয়া আছে। বেশ, তাহলে প্রশ্ন হলো, এই যে এত টাকার বিনিয়োগের কথা বলা হচ্ছে, সেই টাকাটা ঠিক কোথায় খরচ করা হচ্ছে? চলুন সরকারের এই গ্রোথ প্ল্যানের মূল স্তম্ভগুলো কি কি সেটা একবার দেখে নেওয়া যাক। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভটা হলো হাইটেক ম্যানুফ্যাকচারিং। সরকার এখানে ভবিষ্যতের শিল্পগুলোর উপর একটা বড় বাজি খেলছে। মূল লক্ষ্য হলো আমরা যেন বাইরের দেশের ওপর কম নির্ভরশীল হই। যেমন ধরুন, বায়োফার্মা শক্তি প্রকল্পে ১০,০০০ কোটি টাকা দেওয়া হয়েছে। আবার দেখুন, ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশন 2.0-র মাধ্যমে শুধু চিপ বানানোই নয়, বরং চিপ বানানোর যন্ত্রপাতি, কাঁচামাল আর ডিজাইন, এই সব কিছুতেই ভারত স্বনির্ভর হতে চাইছে। মানে লক্ষ্যটা শুধু একটা প্রোডাক্ট বানানো নয়, লক্ষ্য হলো একটা গোটা হাইটেক ইকোসিস্টেম তৈরি করা। দ্বিতীয় স্তম্ভটা হল নেক্সট জেনারেশন ইনফ্রাস্ট্রাকচার, মানে দেশের পরিকাঠামোকে একেবারে নতুনভাবে ঢেলে সাজানোর একটা বিশাল পরিকল্পনা। ৭টা নতুন হাই স্পিড রেল করিডোর, ২০টা নতুন ন্যাশনাল ওয়াটারওয়েজ, এগুলো বানানো হচ্ছে যাতে জিনিসপত্র এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার খরচ কমে। আর একটা সবচেয়ে ইন্টারেস্টিং উদ্যোগ হল সিটি ইকোনমিক রিজনস। এর মাধ্যমে ছোট আর মাঝারি শহরগুলোকে নতুন করে অর্থনৈতিক হাব হিসেবে গড়ে তোলা হবে। মানে উন্নয়নটা শুধু বড় বড় শহরগুলোতে আটকে থাকবে না।
আর ৩ নম্বর স্তম্ভটা হল আমাদের দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প অর্থাৎ MSMEগুলো। তবে এবার ভাবনার মধ্যে একটা বড় পরিবর্তন আনা হয়েছে। শুধু লোন বা ঋণ দেওয়ার বদলে একটা নতুন ফান্ড তৈরি করা হয়েছে, SME গ্রোথ ফান্ড। এর জন্য বরাদ্দ হয়েছে 10,000 কোটি টাকা। এই ফান্ডটা সম্ভাবনাময় ছোট কোম্পানিগুলোকে শুধু টাকা ধার দেবে না, বরং তাদের কোম্পানিতে অংশীদারিত্ব বা ইকুইটি নেবে। এর ফলে ওই কোম্পানিগুলো শুধু টিকে থাকার জন্য লড়াই করবে না, বরং বড় হওয়ার সাহস পাবে, নিজেদের ব্যবসার পরিধি বাড়াতে পারবে। তো এই সব বড় বড় ঘোষণার পর বাজার কীভাবে রিয়্যাক্ট করল, আর সাধারণ করদাতাদের জন্যই বা কী ছিল এই বাজেটে? চলুন এবার সেই দিকটা একটু দেখে নিই। অবাক করার মতো ব্যাপার হলো, বাজেট ঘোষণার সাথে সাথেই শেয়ার বাজার কিন্তু বেশ খানিকটা নেমে গেল। একটা প্রশ্ন আসতেই পারে, তাই না, যে এত ভালো ভালো দীর্ঘমেয়াদী প্ল্যান, এত বিনিয়োগের কথা বলা হলো, তারপরেও বাজার হঠাৎ করে এমন নেগেটিভ রিয়্যাক্ট করল কেন? এর পেছনের আসল কারণটা হলো STT, মানে সিকিউরিটিজ ট্রানজ্যাকশন ট্যাক্স। যখনই কেউ স্টক মার্কেটে শেয়ার কেনাবেচা করে, তখন এই ট্যাক্সটা দিতে হয়। আর এই বাজেটে বিশেষ করে ডেরিভেটিভস ট্রেডিংয়ের ওপর এই STT বেশ অনেকটা বাড়িয়ে দেওয়ার প্রস্তাব দেয়া হয়। আর এতেই ট্রেডারদের মধ্যে একটা বড়সড় উদ্বেগ তৈরি হয়, যার প্রভাব পুরো মার্কেটের ওপর পড়ে। অবশ্যই সরকার এর পিছনে একটা যুক্তি দিয়েছে। তাদের বক্তব্য, এই ট্যাক্স বাড়ানোর উদ্দেশ্য শুধু রাজস্ব আদায় করা নয়। রেভিনিউ সেক্রেটারির কথা অনুযায়ী এর আসল লক্ষ্য হল ডেরিভেটিভস মার্কেটে যে অতিরিক্ত ফটকাবাজি হয় সেটাকে কিছুটা কমানো এবং সিস্টেমিক রিস্ক সামলানো। সিস্টেমিক রিস্ক মানে হলো এমন ঝুঁকি যা একটা জায়গা থেকে শুরু হয়ে পুরো অর্থনৈতিক সিস্টেমটাকেই বিপদে ফেলে দিতে পারে। তো সরকার চাইছে বাজারকে আরও একটু স্থিতিশীল করতে। এবার আসা যাক সাধারণ করদাতাদের কথায়। দেখুন, এই বাজেটে ইনকাম ট্যাক্সের স্ল্যাবেও কোনো বড় পরিবর্তন আনা হয়নি, মানে ট্যাক্স কমার কোনো খবর ছিল না, বরং সরকারের জোরটা ছিল অন্য জায়গায়। পুরো কর দেওয়ার প্রক্রিয়াটাকে আরও সহজ করা, আর ছোটখাটো ভুলের জন্য যে হয়রানি বা কঠোর শাস্তি হতো সেটা কমানো। অর্থাৎ লক্ষ্য ছিল ট্যাক্স দেওয়াটাকে সহজ করা, ট্যাক্সের পরিমাণ কমানো নয়। তাহলে পুরো বিষয়টা এসে দাঁড়াচ্ছে একটা পছন্দের উপর, একটা ট্রেড অফ। সরকার কোন রাস্তাটা বেছে নিয়েছে? দীর্ঘমেয়াদী কাঠামোগত বদলের রাস্তা, ইনফ্রাস্ট্রাকচার, ম্যানুফ্যাকচারিং আর ভবিষ্যতের প্রযুক্তিতে বিনিয়োগ। আর কোন রাস্তাটা নেয়নি? স্বল্পমেয়াদী জনপ্রিয়তার রাস্তা, মানে বড় করে ট্যাক্স ছাড় দেওয়া বা প্রচুর ভর্তুকি ঘোষণা করার মতো পদক্ষেপগুলো এড়িয়ে যাওয়া হয়েছে। আর এই দর্শনটাই অর্থমন্ত্রীর একটা কথায় খুব পরিষ্কার হয়ে যায়। তিনি বলেছেন, মোদী সরকার কথার ফুলঝুরির চেয়ে সংস্কারকেই বেছে নিয়েছে। বলা যেতে পারে এই বাজেটটা সেই কঠোর কিন্তু দূরদর্শী সিদ্ধান্তের একটা দলিল। সবশেষে এই বাজেটটা আমাদের সামনে একটা বড় প্রশ্ন রেখে যায়। আজকের এই টালমাটাল বিশ্বে যেখানে সবকিছু দ্রুত বদলে যাচ্ছে, সেখানে স্বল্পমেয়াদী আরাম বা জনপ্রিয় পদক্ষেপের দিকে না গিয়ে দীর্ঘমেয়াদী কাঠামোগত পরিবর্তনের ওপর বাজি ধরাটা কি ঠিক সিদ্ধান্ত? এটা কি ভবিষ্যতের জন্য সঠিক পথ? এর উত্তর বোধহয় সময়ই দেবে।